Assalamu alaikum. Welcome back to our online live school. On behalf of Ahmed Baoni Academy School and College, today's ICT class is presenting by Umme Hafsa, Assistant Teacher of Ahmed Baoni Academy School and College. Today I am here to conduct this ICT class for class 8, chapter 2, Network. And I would like to express my gratitude. I am very grateful to our principal sir, Roxana Nazrin Appa, Fatima Appa, Mojiz sir, Asghar sir, and Saiful sir, and all of my honorable colleagues. I am overwhelmed to get floor to conducting this ICT class on behalf of Ahmed Baoni Academy School. So today, hopefully all my students being safe and doing well. As far as I concern, all my students are doing well. And today's our chapter is too difficult. So please, my student, concern and keep patience. Let's start our class. আচ্ছা দেখো, আমি প্রথমেই হচ্ছে আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি নেটওয়ার্কের যে বিষয়টা সেটা কোথা থেকে এসছে সেই ডিটেলসে, সেই ইতিহাসে আমরা একটু পরে যাব। এর আগে এই নেটওয়ার্কিংয়ের আরও কিছু চ্যাপ্টার নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেক বেশি ডিসকাস করেছি। যেহেতু এই টপিকটা, এই চ্যাপ্টারটাই একটু তোমাদের জন্য ডিফিকাল্টিস, কারণ হচ্ছে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে বা বিভিন্ন বিষয়গুলো আছে সেইগুলো একটু বুঝতে সমস্যা হবে, কারণ তোমরা যেহেতু হাতে কলমে করছো না, পড়ার জন্য পড়ছো, সেজন্য তোমাদের জন্য একটু ডিফিকাল্ট। কিন্তু হোপফুলি আমার আগের ক্লাসগুলো যদি দেখে থাকো মনোযোগ দিয়ে, সেক্ষেত্রে তোমাদের জন্য বিষয়টি অনেক বেশি ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে আজকে যেহেতু আমি আজকে একটু ভিন্ন আঙ্গিকে তোমাদের জন্য আলোচনা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্কটা আসলে আমাদের অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে, এই যে একটা স্পাইডার নেট, যে এই নেটের ধারণা থেকে আসলে নেটওয়ার্কের মূল ধারণাটা চলে আসছে। কারণ এই যে স্পাইডারের নেটটা যেভাবে কভার করে আমাদের নেটওয়ার্কিংয়ের যে ওয়েটা, সেটাও ওয়্যারলেস হতে পারে অথবা ল্যান্ড কার্ড বা যে কোনোভাবে সেটাকে যেভাবে কভার করার সিস্টেমটা এটা এইভাবে হয়। এটা আসলে আলোর গতিতে হয়, আমরা যেটা চোখে দেখতে পাই না, তারের ভিতর দিয়ে তো আমাদের দেখা সম্ভব না, কিন্তু আমরা এটা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য বিষয়গুলো এটা। আর নেটওয়ার্কের মূল বিষয় হচ্ছে একটা সংযোগ ব্যবস্থা, যেটা কিনা বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে। নেটওয়ার্ক যেটাকে বলা হচ্ছে, এই যে দেখো প্রত্যেকটা নেটের মধ্যে প্রত্যেকটার সাথে কানেকশন আছে, আসলে এখান থেকে বিষয়গুলো এসছে। ওকে, আমরা তারপরে চলে যাই। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা এবং কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থা বলতে সেই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে যেগুলো কিনা কী ইনস্ট্রুমেন্ট আসলে আমাদের এই নেটওয়ার্কিংয়ের জন্য দরকার। যদি এখানে খুব অল্প কিছু দেখানো হচ্ছে, আমি চেষ্টা করেছি তোমাদের একটু ভালো করে ডিটেলসে বোঝানোর জন্য। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো, হোপফুলি বুঝে যাবে। প্রথমেই আছে আমাদের সার্ভার, শক্তিশালী কম্পিউটার, যেটা কিনা কেন্দ্রীয়ভাবে থাকে এবং সেখান থেকে বিভিন্ন কম্পিউটারকে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয় এবং বিভিন্নভাবে বিভিন্ন কানেকশনটা সেখান থেকে সার্ভ হচ্ছে। এরপর আছে ক্লায়েন্ট, তারপর আছে মিডিয়া, নেট অ্যাডাপ্টার। ক্লায়েন্ট হচ্ছে যেসব কম্পিউটারগুলো মূল সার্ভার থেকে বা মূল কম্পিউটারের কাছ থেকে সেবা গ্রহণ করে। সাপোজ তুমি একটা দোকানে গিয়েছো কিছু কেনার জন্য, তো সেই ক্ষেত্রে তুমি সেই দোকানের কাছ থেকে যে সেবাটা নিচ্ছ, তুমি নিজে কিন্তু ক্লায়েন্ট। সো যেই কম্পিউটারগুলো সার্ভার থেকে সাহায্য নিচ্ছে সেটাই হচ্ছে ক্লায়েন্ট। তারপরে আছে মিডিয়া, যে জিনিসগুলো দিয়ে ইন্টারনেটের সাথে কম্পিউটারের সাথে সংযোগ সাধন করা হচ্ছে সেটাই হচ্ছে মিডিয়া। তারপর আছে নেট অ্যাডাপ্টার, এর সাথে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হয়, যেটাকে আমরা বলি NIC।
এটা হচ্ছে মিডিয়া থেকে তথ্য নিয়ে কম্পিউটারে দিতে পারে, আবার সেখান থেকে বিভিন্ন কম্পিউটার থেকে ইন্টারনেটেও ছেড়ে দিতে পারে। আচ্ছা, এরপর আছে আমাদের রিসোর্স, ইউজার, প্রোটোকল এবং এনআইসি কার্ড। আমি কিন্তু একবার বলেছিলাম এখানে আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কথা, সেখানেও আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। এরপর আছে রিসোর্স, ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য, ক্লায়েন্টের কাছে মানে তুমি যেখান থেকে তোমাকে ব্যবহার করার জন্য যে জিনিসগুলো দেয়া হচ্ছে সেটাই হচ্ছে রিসোর্স। আচ্ছা, সেই রিসোর্স অ্যাজ ইউজুয়াল প্রিন্টার হতে পারে, মডেম হতে পারে, আর অনেক কিছু আছে আমরা যেগুলো ব্যবহার করি। আচ্ছা, ইউজার, ক্লায়েন্ট, যে ক্লায়েন্টগুলো সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে, এই যে উপকরণগুলো যে ব্যবহার করছে সেই হচ্ছে ইউজার। তারপর আছে প্রোটোকল, এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একটি ভিন্ন ভিন্ন ওয়েতে যেভাবে যে সংযোগের সিস্টেমটা, সংযোগের নিয়মটা, সেটাই হচ্ছে প্রোটোকল, যেভাবে তথ্য আদান প্রদান করা হচ্ছে। তারপরে এনআইসি কার্ড, অ্যাজ ইউজুয়াল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, একটা কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সোজাসুজি জুড়ে দেওয়ার জন্য যে কার্ডটা আমাদের দরকার সেটাই হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এবার আমরা একটু ডিটেলসে চলে যাই। এগুলো জাস্ট হচ্ছে তোমাদের পড়ার জন্য যে বিষয়গুলো, বা তোমরা পড়ার জন্য যেটা তোমাদের জন্য একটু বেশি দরকার, যে আসলে মুখস্থ করার জন্য যে বিষয়গুলো। এখন আমি যেখানে যাব সেটা হচ্ছে তোমরা হাতে কলমে শিখবে, প্র্যাকটিক্যালি দেখবে আসলে জিনিসটা কি, যেখানে যেটা নাম দেয়া আছে আসলে কি সেটা কেমন দেখতে। আমাদের সব সময় হয় কি, আমরা গত ক্লাসে আমি যেমন বলেছিলাম ভার্চুয়াল ক্লাসটা কি, ভার্চুয়াল ক্লাস হচ্ছে একটা অনলাইন লার্নিং এনভায়রনমেন্ট যেখানে অডিও ভিজুয়াল সিস্টেমে প্রজেক্টর, মাল্টিমিডিয়া প্রজেক্টর নির্ভর ক্লাস। তার মানে কি, আমি এই জন্যই ভার্চুয়াল ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছি বা তোমাদের জন্য বিভিন্ন ক্লাস নিয়ে এসেছি, যাতে করে তোমরা ক্লাসে যতটুকু না শিখতে পারো, হোপফুলি এখানে আরও বেশি শিখতে পারবে। ওকে, এখন দেখো, এই যে আমি তোমাদের সার্ভারের কথা বলেছিলাম না, প্রথম যে পয়েন্টটা মনে আছে, সেই সার্ভারটাই হচ্ছে এটা হচ্ছে একটা সার্ভার বা কেন্দ্রীয় কম্পিউটার। আসলে কি আমরা জানতাম যে সার্ভারটা আসলে দেখতে কেমন? আমাদের তো এরকম কোনো ধারণাই ছিল না সার্ভারটা কেমন। একটা কেন্দ্রীয় কম্পিউটার যেটা কিনা যেখান থেকে অন্য সকল কম্পিউটারকে এরা নিয়ন্ত্রণ করছে বা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদানে সাহায্য করছে। তারপরে আছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে এই যে মূল সার্ভার থেকে, দেখো এখানে আমি এই জন্য আসলে বোঝানোর জন্য আমি এই পিকচারগুলো ব্যবহার করেছি, কারণ আমি যখন ক্লাসে তোমাদের ক্লাস নিব তখন হয়তো বা এই জিনিসগুলো দিয়ে নিব, প্রজেক্টরে ক্লাস নিব, তবু আরও ভালো করে বোঝানোর জন্য এভাবে পিকচারগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেহেতু এগুলো একটু মেকানিক্যাল বিষয় বা মেকানিজম আছে, সেখানে বিভিন্ন মেশিন আছে, তো এগুলো আর কি বোঝানোর জন্য। হ্যাঁ, যদি তোমরা বুঝে থাকো সেক্ষেত্রে ভালো। দেখো, সার্ভার থেকে যারা সার্ভিস নিচ্ছে তাদেরকে বলা হচ্ছে ক্লায়েন্ট। এরপরে আসছে মিডিয়া। মিডিয়া মানে কি, নেটওয়ার্কের সাথে কম্পিউটারের সাথে যেটা দিয়ে জুড়ে দেওয়া হয় সেগুলো হচ্ছে মিডিয়া। এটা অ্যাজ ইউজুয়াল এমনি আমি তোমাদের একটু বোঝানোর জন্য দিছি। মিডিয়া মানে কিভাবে জুড়ে দেয়, তোমাদের প্রশ্ন আসতে পারে আসলে কম্পিউটারের সাথে নেটওয়ার্ক আমরা জুড়ে দিব কিভাবে। এই যে তার আছে, জ্যাক আছে, ডিভাইসগুলো আছে, এখান থেকে আমরা দূরে দিচ্ছি। আচ্ছা, এই যে মিডিয়া, এখান থেকে বিভিন্ন বিষয়গুলো থেকে কানেকশন হচ্ছে, এটাই হচ্ছে মিডিয়া। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি রিসোর্সে। রিসোর্সগুলো কি, যেগুলো উপকরণ ব্যবহার করা হয় নেটওয়ার্কের জন্য সেগুলো হচ্ছে রিসোর্স। এই টাইপের অনেক ধরনের কিছু আছে সেইখানে। আর এছাড়াও প্রিন্টার বা মনিটর যেগুলো ব্যবহার করো সেগুলোই হচ্ছে রিসোর্স। তারপরে আছে ইউজার, যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে, এই যে রিসোর্সগুলো বা উপকরণগুলো যে ব্যবহার করছে সেই হচ্ছে ইউজার। এই যে একজন ক্লায়েন্ট যে কিনা এগুলো ব্যবহার করছে এবং এগুলো আর এগুলো সকল কম্পিউটার কন্ট্রোলগুলো হচ্ছে মূল কম্পিউটার থেকে বা সার্ভার থেকে। এরপরে আমরা অ্যাজ ইউজুয়াল প্রোটোকলের কথা বলেছি। প্রোটোকল হচ্ছে কম্পিউটারের সাথে নেটওয়ার্কের সাথে সংযোগের, একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে সংযোগের যে নিয়ম কানুনগুলো সেগুলোই হচ্ছে প্রোটোকল। এরপর আমাদের যে ছবিটা দেখাচ্ছি তোমাদের, যখন আমি বলেছিলাম এনআইসি কার্ড, তখন কিন্তু তোমার কাছে একটু মনে হতে পারে কার্ড মানে কি, আমরা এটিএম কার্ড দেখেছি, আমরা ভোটার আইডি কার্ড দেখেছি, আমরা ভিজিটিং কার্ড দেখেছি, তেমনই কোনো
কার্ডের কথা মনে হতে পারে, বাট আসলে এই কার্ড সেই কার্ড না। এগুলো হচ্ছে আমাদের ইন্টারনেটের সংযোগের জন্য যে কার্ড, সেটা হচ্ছে একটা মাদারবোর্ড টাইপের। এই ধরনের কার্ড আমাদের কম্পিউটারের নেটওয়ার্কে বসানো থাকবে বা সেটিং করা থাকবে। এখন এর আগে যে নেটওয়ার্কের বিষয়গুলো, ব্যবস্থাপনাগুলো নিয়ে একটু আলোচনা করলাম। আসলে নেটওয়ার্কিং বিষয়টা এত বেশি ব্যাপক যে ছোটোখাটো এই বিষয়গুলো দিয়ে আলোচনা করে আমার কাছে মনে হয় না যে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে, বা মাঝখান থেকে হয়তো বা তোমাদের ভুলে যেতে পারো, কোনোভাবে ব্রেক ইভেন্ট হতে পারে। সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে আসলে অল্প করেও হোক টোটালি বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে আসি নেটওয়ার্ক তৈরির জন্য যেসব যন্ত্রপাতিগুলো দরকার। হাব, এটি হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসের একটি কানেকশন পয়েন্ট। কানেকশন পয়েন্ট, হাবের মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে মিস বুঝলাম তো, কিন্তু এটা কেমন ধরনের কানেকশন পয়েন্ট, একটা পয়েন্টের মধ্যে এতগুলো পয়েন্ট কিভাবে আসতে পারে? প্রশ্ন আসতেই পারে। এই যে দেখো, একটা ডিভাইস, এটার মধ্যে অনেকগুলো কানেকশন পয়েন্ট আছে, যেটাকে বলা হচ্ছে হাব। তারপরে আমরা সেকেন্ড চলে যাচ্ছি, সুইচ। সুইচ বলতে আমরা কি বুঝি? সাপোজ তোমরা যদি নেটে বা গুগল ক্রোমে সার্চ দাও, সেখানে কিন্তু সুইচ বলতে ফ্যানের সুইচ, টিভির সুইচ, ফ্ল্যাগের সুইচ, এগুলো চলে আসবে। আসলে আমাদের এই সুইচ, এটাও একটা সুইচ, বাট এটার একটু ভেরিয়েশন আছে। এটা নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস, এইটাও কানেক্টিভিটি ডিভাইস। হাবটা যেমন কানেক্টিভিটি ডিভাইস, এইটাও কানেক্টিভিটি ডিভাইস, যা নেটওয়ার্কে অবস্থিত যন্ত্রকে কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করে। নেটওয়ার্কে কানেকশনের যন্ত্রগুলোকে, মানে আশেপাশে যতগুলো যন্ত্র আছে সেগুলোকে সবগুলোকে একসাথে একটা কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করে। আমরা ছবিটা দেখি, দেখো এইটা হচ্ছে সুইচ। প্রথমে আমরা হাব দেখেছি। হাব হচ্ছে একটা ছোট টাইপের, যেটাকে অনেকগুলো ডিভাইস, অনেকগুলো পয়েন্ট থাকবে, কিন্তু সুইচটা হচ্ছে আরও বেশি, যেটা অন্যান্য সকল কম্পিউটারকে কেন্দ্রীয়ভাবে একত্রিত করছে। তারপরে দেখো রাউটার, এটি হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য ব্যবহার হয়। একই নেটওয়ার্কের অধীনে কার্যরত দুটি কম্পিউটারকে সংযুক্ত করার জন্য ব্যবহার হয়। ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেয়। তার মানে কি? রাউটার হচ্ছে, রাউটার বললে তো চেনার কথা তোমরা। এখন ইদানিং কি, এখন সব জায়গায় যেহেতু বাংলাদেশে অনেক বেশি ডিজিটালাইজেশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে রাউটারটা, ইন্টারনেট ব্যবহারটা খুব বেশি ইজি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে রাউটার মানে হচ্ছে যে সেই কানেকশনের সাথে একটার সাথে আরেকটা কানেকশনের জন্য ব্যবস্থা কাজ করে এবং উপাত্ত বা ডাটাগুলোকে পথ নির্দেশনা দেয়, কোন দিকে যাবে কোন দিকে যাবে না। ঠিক আছে, তারপরে আসি আমরা মডেম। বৈদ্যুতিক ডিভাইস যার কাজ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করবে আর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করবে বা সংকেত পরিবর্তন করবে। এটা হচ্ছে মডেম। তাহলে আমরা একটু ছবিটা দেখে নিই। এই হচ্ছে আমাদের মডেমের ছবি, যার কাজ কিনা ডিজিটালকে অ্যানালগ করবে, অ্যানালগকে ডিজিটাল করবে। তার মানে হচ্ছে যখন যেখানে যেই ধরনের উপাত্ত বা যেই ধরনের তথ্যটা আমার দরকার, সেখানে সেটাকে মডিফাই করে সেখানে স্পেসিফিক্যালি সেটাকে ইউজ করবে। তারপরে রাউটারের ছবিটা যেহেতু একটু বাকি ছিল, দেখিয়ে দেই। ভেবেছিলাম তোমরা হয়তো বা না দেখেই বুঝতে পারবে, তবুও দেখিয়ে দিলাম, দেখে কতটুকু চিনতে পারো। এখন কি মনে হচ্ছে যে হ্যাঁ এটাকে চিনি? ওকে, টপোলজি কি? এতক্ষণ আমরা কম্পিউটারের নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্রপাতি, যন্ত্রপাতির ব্যবস্থাপনা, সেগুলো কি, কোন যন্ত্রগুলো কেমন, সেগুলো দেখতে কেমন, সেই জিনিসগুলোর মূল ইয়াগুলো কি, সেগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, ব্যাপক আলোচনা করেছি। এবার আমরা চলে যাই, কিসে যাব? এতক্ষণ যন্ত্রপাতিগুলো দেখেছি, এবার এগুলোকে কিভাবে কানেক্ট করা হয়, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারে কিভাবে কানেকশন হয়, সেটাকে বিভিন্ন কানেকশনের বা সংযোগের যে
বিষয়গুলো ভিন্ন ভিন্ন পদ্ধতি বা ধরন, সেটাই হচ্ছে কি বলো, সেটাই হচ্ছে টপোলজি। ইয়েস, নেক্সট বিভিন্ন প্রকার টপোলজি রয়েছে আমাদের, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি এবং মেজ টপোলজি। এতক্ষণ এর প্রকারভেদ পড়লাম, টপোলজি কি সেটা শিখলাম। এখন আমরা টপোলজির যে প্রকারভেদগুলো সেগুলো একটু ডিটেলসে বুঝি। বাস টপোলজি, বাসের নিয়ম কানুন বা বাসের মতো করে সংযোগ পদ্ধতি সেটা কেমন? একটু অবাক হচ্ছ? না, অবাক হওয়ার কিছু নেই। বাস টপোলজিতে একটি মূল সংযোগ লাইনের সাথে অন্যান্য কম্পিউটারগুলোকে জুড়ে দেয়া থাকে। আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। দেখো, একটা মূল সংযোগ লাইন আছে আমাদের এখানে, এখান থেকে এই বিভিন্ন লাইনগুলোতে বাসের সিটের আকারে এই যে কম্পিউটারগুলো সংযুক্ত থাকে, যার কারণে এটার নাম হয়েছে বাস টপোলজি। এবার আসি আমরা রিং টপোলজি। রিং টপোলজি হচ্ছে গোলাকার বৃত্তের মতো, এবং এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার তার দুদিকে ভিন্ন ভিন্ন কম্পিউটার যুক্ত থাকে, মানে রিংয়ের আকারে ঘুরে যাবে এবং প্রতিটি অংশে অংশে যে কম্পিউটার থাকবে এবং প্রতিটার দুটো করে কানেকশন থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আবার বলছি। যুক্ত থাকে, এই কম্পিউটার থেকে অন্যটায় তথ্য যায়, নির্দিষ্ট দিকে যাবে, এইভাবেই যাচ্ছে অথবা এইভাবে যাবে একটা নির্দিষ্ট দিকে। আমরা একটু ছবিটা দেখি। এই যে দেখো, রিং টপোলজিটা সেম এই টাইপের। দেখো, এখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে দুইটা দিক থেকে কানেকশান থাকবে, একটা আরেকটার সাথে দুইটা করে কানেকশান থাকবে, এবং যখনই তথ্যটা এখানে সার্ভ হবে তখন এটা একটা নির্দিষ্ট দিকে যাবে, হয় এই দিকে যাবে না হয় এই দিকে যাবে, যার কারণে এটাকে এইভাবে করার কারণে এটাকে বলা হচ্ছে রিং টপোলজি। এবার আমরা চলে এসেছি স্টার টপোলজিতে। স্টার টপোলজি কি? নামের সাথে যেহেতু টপোলজিগুলো মিল আছে, সেক্ষেত্রে আমার মনে হয় হপফুলি তোমরা সবাই বুঝতে পারছো যে আসলে কি হচ্ছে। যে নেটওয়ার্কে একটি কেন্দ্রীয় হাব থাকে এবং সেখান থেকে বিভিন্ন সংযোগগুলো থেকে কম্পিউটারের সাথে যুক্ত থাকে, সেটাকে বলা হচ্ছে স্টার টপোলজি। সেটা কেমন? আমরা তো অলরেডি বাস স্টাইলে যেটা সেটা বাসের মতো দেখে ফেললাম, আবার রিং স্টাইলে যেটা সেটাও বুঝলাম। স্টার আমরা সাধারণত স্টার বলতে কিভাবে বুঝি? এই তো স্টার। ওকে, তাহলে ছবিটা একটু দেখে নিই, দেখি কেমন আসে। ইয়েস, দেখো এটা কি স্টার মতো হয়েছে? হয়েছে, হয়েছে। তাহলে আমাদের এই যে টপোলজি সিস্টেমটা, দেখো একটা কেন্দ্রীয় হাব থেকে কম্পিউটারগুলো সংযুক্ত হয়েছে, যেটাকে বলা হচ্ছে স্টার টপোলজি। তারপরে আমরা চলে আসি মেশ টপোলজি। যদি কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার সরাসরি সবগুলোর সাথে সংযুক্ত থাকবে, সেটাই হচ্ছে মেশ টপোলজি। মেশ আবার কি? বাস বুঝেছি, রিং বুঝেছি, স্টার বুঝেছি, মেশ এটা তো কোনো কিছুর সাথেই মিলছে না। এটার চেহারাই বা কেমন হবে দেখতে? বোঝা যায় কিছু? যাবে। তাহলে আমরা পরবর্তী অংশটা দেখি। এই যে আমাদের যে পিকচারটা, এখানে আমরা প্রথমে স্টার দেখেছি, স্টারের মতো কিছুটা মিল আছে, কিন্তু সেখানে স্টারে একটা কেন্দ্রীয় হাব থেকে অন্যান্য সকল কম্পিউটারের সাথে সংযুক্ত হয়েছে। কিন্তু আমাদের এই মেশ টপোলজিতে প্রতিটা কম্পিউটারের সাথে সংযোগ আছে, এবং কোথাও যদি কোনোটা বিকল হয়ে যায় বা কাজ না করে তাতেও কোনো সমস্যা নাই। তাদের নিজেদের তথ্য আদান প্রদান বা উপাত্ত ডেটা আদান প্রদান সেটা নর্মালি চলবে, এতে কোনো প্রবলেম হবে না। কিন্তু অন্য সকল টপোলজিগুলোতে যদি কোনোটা একটু সমস্যা করে বা ডিস্টার্ব করে, সেক্ষেত্রে সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে। আচ্ছা, নেটওয়ার্ক ব্যবহারে কোন টপোলজিটা গুরুত্বপূর্ণ বা বেশি সুবিধাজনক? এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যেহেতু তোমরা অ্যাপ্লিক্যান্ট। সো হোপফুলি এই আজকে আমার যে ক্লাসটা, ইট উইল বি বেনিফিশিয়াল ফর ক্লাস 8, কারণ আর এই টপিকটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং একটু ক্রিটিক্যাল। সো আমি যতটুকু সম্ভব আমি তোমাদের ইজিলি বোঝানোর জন্য চেষ্টা করছি। তোমরা যদি মনোযোগ দাও সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে এবং তোমরাও ভালো বুঝতে পারবে।
তাহলে আমাদের মেশ টপোলজি কি? মেশ টপোলজির মূল বিষয়টা হচ্ছে প্রতিটা কম্পিউটারের সাথে প্রতিটা কম্পিউটারে খুব ভালো করে সংযুক্ত থাকবে এবং একটা যদি কোনোভাবে একটু বিকল হয় বা কাজে ডিস্টার্ব করে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখন দেখি মেশ টপোলজি সুবিধাজনক। হ্যাঁ, অবভিয়াসলি সুবিধাজনক, কারণ এটাতে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। নষ্ট হলে কাজ করাও সুবিধা চায় বা ডাটা উপাত্ত কোনোভাবে বিঘ্ন ঘটায় না। একটির সাথে আরেকটি যুক্ত থাকবে। দেখো প্রত্যেকটা কানেকশনে দেখো একটার সাথে দুইটা করে কানেকশন থাকবে এবং প্রতিটার সাথে আবার আলাদা করে কানেকশন আছে। তার মানে কোনোভাবে একটা তার যদি বা একটা কানেকশন যদি নষ্ট হয় বা ডিস্টার্ব করে সেক্ষেত্রে আমাদের এটা সমস্যা হবে না। একাধিক পথে যুক্ত। যদি তোমাদের এই ধরনের প্রশ্ন আসে তোমরা এভাবে পয়েন্ট আকারে দিতে পারো অথবা ব্যাখ্যা আকারেও দিতে পারো, প্যারা আকারে দিতে পারো, কিন্তু এই পয়েন্টগুলো যদি তোমরা বুঝতে পারো সেক্ষেত্রে তোমরা যদি এইভাবে ডিটেলসে লিখো হোপফুলি ফুল মার্কস তোমরা পেতে বাধ্য। আর তোমাদের জন্য আরেকটা কথা আমি তোমাদের সুবিধার জন্য বলি, সেটা হচ্ছে এই যে মেশ টপোলজিটা এটা অনেক সময় একটা টপিকের ফিক্সড করে দেয় যে 5টা অথবা 7টা কম্পিউটারে কিভাবে মেশ টপোলজিটা তৈরি করা যায় সেটা এঁকে দেখাইতে বলে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ওইভাবে এঁকে দেখানোর চেষ্টা করব। আজকে এইটুকু দেখি আজকে, ওকে? আচ্ছা, একটি নষ্ট হলে অন্যটির প্রভাব পড়বে না, অলরেডি কয়েকবার আমি কথাটা বলেছি। তারপরে সে নেটওয়ার্কের সমস্যার সমাধান সহজ। যখনই একটা নেটওয়ার্কের কোনো প্রবলেম দেখা দিবে তখন আরেকটা দিয়ে সেটা কাজ সহজ হবে এবং সেই নেটওয়ার্কটা যদি অনেক দিন কাজও না করে সেক্ষেত্রে কোনো প্রবলেম দেখা দেয় না, যার কারণে এটা সমস্যাটার সমাধান সহজ। ডেটা কমিউনিকেশনে নিশ্চয়তা বেশি। যখনই আমি ডেটা কমিউনিকেশন করার চেষ্টা করব, সেন্ড আদান প্রদান করার চেষ্টা করব, দেন এটা অনেক বেশি নিশ্চয়তা প্রদান করছে। মানে এটা যে সেন্ড হয়েছে সেক্ষেত্রে আমি একদম নিশ্চিত, এতে কোনো ভুল হবে না বা আমার ধারণা কোনো ভ্রান্তি থাকবে না। থাকবে না? না, থাকবে না। আচ্ছা, এবার আমরা প্রথম থেকে নেট, জাল, স্পাইডার, সংযোগ, হাব, সুইচ, রাউটার, ইউজার, তারপরে আরও অনেক কিছুই শিখলাম। প্রোটোকল, ইউজার, রিসোর্স, তারপরে টপোলজি, স্টার টপোলজি, বাস টপোলজি, অনেক কিছুই শিখলাম। শিখেছি। তো এই সব কিছুর পরেই আমাদের পরবর্তী যে অংশটা আছে, ক্লাউড কম্পিউটিং কি, ড্রপবক্স কি, এর ব্যবহার কি। আমার এই প্রশ্নটা দেওয়ার মূল কারণ হচ্ছে যে এই যে আমি প্রথমেই বলেছি আমার আজকের ক্লাসটা খুবই বেনিফিশিয়াল ক্লাস 8-এর জন্য, কারণ এই টপিকের এমন কিছু কোয়েশ্চেন আছে যেগুলো সবসময় সবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আর এগুলো বোঝানোর জন্যই আমি আজকে তোমাদের জন্য এখানে। সো ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা ইন্টারনেট নির্ভর কম্পিউটিং ব্যবস্থা। ইন্টারনেটের উপর নির্ভর করে কম্পিউটার কোথা থেকে আসছে? গণনা যন্ত্র থেকে এসছে, তো সেখান থেকে সেই কম্পিউটিং ব্যবস্থা মানে সকল কিছুকেই বলা হচ্ছে এইভাবে সরাসরি কম্পিউটিং, ইন্টারনেট নির্ভর কম্পিউটিং ব্যবস্থা। ব্যবহারকারী বা যে কোনো প্রতিষ্ঠান যেই নেটওয়ার্ক থেকে বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যে সেবা গ্রহণ করবে তার বিনিময়ে সে মূল্য দিয়ে যে কোনো সেবা গ্রহণ করতে পারবে এবং যে যতটুকু সেবা গ্রহণ করবে সে ততটুকুই মূল্য দিবে। এই হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের একটা চিত্র, যদিও এটা এইভাবে দেখানো আসলে জাস্ট তোমাদের বোঝানোর জন্য, যাতে সহজেই তোমাদের বোধগম্য হয় যে আসলে ক্লাউড কম্পিউটিংটা কি। ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে একটা ক্লাউড থাকে যেটা একটা স্টোরেজ, যেখানে স্টোর করা থাকে, সেখান থেকে এই বিভিন্নভাবে আমরা তথ্যগুলো আদান প্রদান করতে পারি এবং সেখানে আমরা নেটওয়ার্কের মাধ্যমে সার্ভিস নিতে পারি এবং এটা অবভিয়াসলি পে করতে হবে, উইদাউট পে নয় কিন্তু। এবার আসি আমরা ড্রপবক্স। একটা সময় হতো কি জানো, প্রতিটা কম্পিউটারে সফটওয়্যারগুলো আলাদা আলাদা করে রাখতে হতো, কিন্তু এখন কি সেই সিস্টেম আছে? সব কম্পিউটারে আলাদা আলাদা করে সফটওয়্যার রেখে দিতে হয় না, এখন আর সে সুযোগ নেই। আমরা এখন কি করি, সকল ধরনের সফটওয়্যার, সকল ধরনের
বিষয়গুলো একটা সার্ভারে রাখা হয় এবং সেই সার্ভারে প্রয়োজনীয় সকল তথ্যগুলো যে কেউ ইচ্ছে করলেই তথ্যগুলো নিতে পারে এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেই তথ্যগুলো ব্যবহার করতে পারবে এবং সেগুলোকে সেখানে সেভও করে রাখা যায়। আর যেখানে রাখা হয় সেটাকেই বলা হচ্ছে, এই যে ব্যবস্থাপনা বা এই যে সিস্টেমটা, এটাকেই বলা হচ্ছে ড্রপবক্স। আর ড্রপবক্সের ব্যাপারটা অলরেডি আমি বলে দিয়েছি। আমি তোমাদের এর প্রথমেই বলেছি যে আমি যে কথাগুলো বলবো আমার কথার মধ্যে সকল প্রশ্নের উত্তরগুলো আছে এবং সেগুলো তোমাদের বোঝার সুবিধা, যেহেতু তোমরা মুখস্থ করার জন্য, তোমরা লেখার জন্য পড়বে, সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য লিখে এনেছি যাতে তোমাদের সুবিধা হয়। এবং আমি যখন কথাগুলো বলবো, আমি এর আগেও আরেকবার বলেছি, ভার্চুয়াল ক্লাস বা অনলাইন লার্নিং যে এনভায়রনমেন্টটা, অডিও ভিজুয়াল সিস্টেম। তো সেই ক্ষেত্রে আমি যখন আমি মুখে বলবো এবং তোমরা যখন চোখে দেখবে, হোপফুলি এই বিষয়গুলো তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এই হচ্ছে একটা ড্রপবক্স। এটা একটা স্যাম্পল আর কি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আলটিমেটলি এই ধরনের বক্সে তো আর আমাদের সফটওয়্যার রাখা হয় না, হয় কি না? না, এখানে আমরা সফটওয়্যার রাখি না। এটা হচ্ছে কম্পিউটারের একটা সিস্টেম, যেটাকে জাস্ট তোমাদের বোঝার জন্য এইভাবে আমি দিয়েছি। স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই বলেছি যে আমি একটু ভিন্ন আঙ্গিকে, একটু ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে, যেগুলো সাধারণত তোমরা টাচ করতে চাও না কিন্তু এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের হয়তো ভয় লাগছে বা ভয় লাগে যে টপিকগুলো নিয়ে, সেগুলো আমি একটু ইজি করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ইজি কি হচ্ছে? হচ্ছে হচ্ছে দেখো, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার কি, কোনটি বেশি কার্যকর, এদের ভূমিকা ও গুরুত্ব, এত কিছু লেখার কিন্তু আমার কারণ আছে। দেখো, তোমাদের যখন প্রশ্ন আসবে বা বোর্ড প্রশ্ন যখন হবে, সেখানে এইভাবে একই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে এবং কয়েকভাবে এসছেও, যার কারণে আমি এই একই প্রশ্ন নানাভাবে দিয়েছি, যাতে কোনোভাবে তোমরা বিভ্রান্ত না হও যে না এই প্রশ্ন তো পড়ি নাই, এটা তো শিখি নাই, এটা তো জানি নাই, না। যার কারণে এই বিষয়গুলো একটা থেকে যে বিভিন্ন বিষয়গুলো খুব সহজে বোঝানো যায়, খুব সহজে লেখা যায়, তোমরা যদি বিষয়গুলো বুঝতে পারো খুব নিজে নিজে খুব সহজে লিখতে পারবে, বুঝতে পারবে। দেখো, স্যাটেলাইট কি? মানব সৃষ্ট, মানে মানুষের তৈরি এমন একটা জিনিস যা পৃথিবীর মহাশূন্যে, পৃথিবীর চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, সেটাই হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। তোমরা হয়তো উপগ্রহ চিনবে না, কিন্তু স্যাটেলাইট তো চিনবে। তাহলে এই হচ্ছে স্যাটেলাইট। আর এই স্যাটেলাইটটা কি জানো, ওইখানে আমরা যে মানে এটাকে যে মহাশূন্যে যেভাবে ঘুরছে, সেইখানে কি আমাদের অনেক জ্বালানি খরচ হচ্ছে, তাই না? এত এত টাকা খরচ করে, জ্বালানি খরচ করে স্যাটেলাইট চালানো হচ্ছে, তাই কি না? দেখো, এটা মধ্যাকর্ষ বলের কারণে ওইটা নিজে নিজে ওইখানে ভেসে থাকে এবং ওইটার জন্য আমাদের কোনো জ্বালানি খরচ দিতে হচ্ছে না। এটা একটা ভালো পয়েন্ট, তাই না? আচ্ছা, এটা পৃথিবী থেকে 34,000 কিলোমিটার দূরে, তাই আলোর গতিতে তথ্য আদান প্রদান হয়। কারণ ওইখান থেকে তো আর তার দিয়ে কানেকশন করে তো কোনোভাবে কিছু করা সম্ভব না, তো সেই জন্য আলোর গতির মাধ্যমে আদান প্রদান করা হয়। তোমরা যারা সায়েন্সে আসো তারা তোমরা তো ক্লাস 8-এ এখনও সায়েন্স টাইন্স কিছু নাই। যাই হোক, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পৌঁছানো যায়, তবে একটু সময় বেশি লাগে। কেন জানো? কারণ আলোর গতিতে তথ্যটা একই গতিপথে দুইবার, একবার আসতে হবে, একবার যেতে হবে, যার কারণে আমরা অনেক সময় ফোনে কথা বললে একটু দেরিতে শোনা যায়। দেখবে যে তুমি কথা বলার পর ও পাশ থেকে আনসার আসতেছে একটু দেরিতে, মানে সে বলতেছে ও হ্যাঁ হ্যাঁ, যেমন জিজ্ঞেস কর কিরে কেমন আছিস, একটু পরে বলতেছে হ্যাঁ ভালো আছি, অলরেডি তুমি এখানে আরও 2-3টা কথা বলে ফেলছো, তখন আবার সে একটু পরে শুনছে। এই বিষয়গুলো ঘটে থাকে। আচ্ছা দেখো, তারপর আছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা কাচের তন্তু, যেটাতে আলোর দুটি রশ্মি পরিবাহী থাকে, যার ভেতরের সেটাকে বলা হয় কোর, এবং যার বাইরে যে অংশটাকে আছে এই অপটিক্যাল ফাইবারের, সেটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং। বৈদ্যুতিক তারে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়, কিন্তু অপটিক্যাল ফাইবারে ওয়্যারলেস সিগন্যাল আলোতে রূপান্তর করে পাঠানো হয়।
বৈদ্যুতিক তারে সাধারণত আমরা বিদ্যুতের যে তারগুলো ব্যবহার করি সেটা বৈদ্যুতিক সিগন্যাল, কিন্তু অপটিক্যাল ফাইবারে আলোতে সিগন্যালকে আলোতে রূপান্তর করে তারপরে সেটাকে পাঠানো হয়, যা ইনফ্রারেড আলো, যেটা আমরা চোখে দেখতে পাই না। এতে আলোর বেগ আবার স্যাটেলাইটের থেকে 1/3 কম, কিন্তু এই আলোর বেগটা একবারই দূরত্ব অতিক্রম করতে হয়, যার কারণে এখানে স্যাটেলাইটের তুলনায় এটা অনেক বেশি ফাস্ট এবং খুব এটাকে কি বলে মারাত্মক যোগাযোগ ব্যবস্থা। এটি একটি তুলনামূলক গতিশীল পদ্ধতি। দেখো এখানে তাহলে এই যে দুইটা বিষয়, আমি দুইটা বিষয় নিয়ে যতটুকু আলোচনা করেছি, এখানে দেখো আমার প্রতিটি প্রশ্নের গুরুত্ব, ভূমিকা, কোনটি বেশি কার্যকর, প্রত্যেকটা কথারই কিন্তু উত্তর আছে। তোমরা যদি এটাকে সুন্দর করে প্যারা আকারে, আমি দুইভাবে করেছি, দুইটা আলাদা করে করেছি তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য, আর যাতে তোমরা সহজেই দুইটার পার্থক্যগুলো যদি বুঝতে পারো, সেক্ষেত্রে হোপফুলি তোমরা খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, ডেফিনেশনটা দিতে পারবে। সো এই কারণে আমার দেয়া। আচ্ছা, এখন তো আমরা অনেকক্ষণ বক বক করলাম, অনেক কথা বললাম, অনেক লেখা দেখলাম, একটু ছবিগুলো দেখি কেমন কোনটার চেহারা। এই হচ্ছে স্যাটেলাইট। দেখো মধ্যাকর্ষ বলের কারণে এটা এভাবে ভেসে আছে, এখান থেকে পৃথিবীর চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। এই যে দেখো আলোর গতিপথগুলো, পৃথিবীতে কোনো ধরনের তার নাই, কোনো ধরনের কেবল নাই, কিচ্ছু নাই, কিন্তু এটাকে কিভাবে করা হচ্ছে, আলোর গতিপথের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হচ্ছে। এটা আমি বোঝানোর জন্য কতটুকু বুঝতে পেরেছো আমি জানি না, হোপফুলি বুঝতে পারছো কি? আর আমি যে এতক্ষণ অপটিক্যাল ফাইবার বলতে বলতে গলা শুকিয়ে ফেলছি, এই যে হচ্ছে অপটিক্যাল ফাইবার, যেটা কিনা একটা কাচের তন্তু দিয়ে তৈরি, যার ভিতর দিয়ে ইনফ্রারেড আলো দিয়ে তথ্য আদান প্রদান করা হয়, যেটা আমরা চোখে দেখি না। এই হচ্ছে তার গঠন প্রণালী, বা এটা দেখতে ঠিক এমন। আর এই যে তারগুলো, এগুলো হচ্ছে সব অপটিক্যাল ফাইবার। ওইটা আমি তোমাদের ভেতরের কিভাবে জিনিসগুলো গঠন করা হয়েছে সেই বিষয়গুলো আমি তোমাদের দেখালাম। এখন দেখো এই যে এইগুলোকে এইভাবে কানেক্ট করা হয়, যা থেকে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। এতক্ষণ আমরা স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার কি, পৃথিবী থেকে 34,000 কিলোমিটার দূরে, এটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, এটা কাচের তন্তু দিয়ে তৈরি, এটা এই অনেক কিছু পড়লাম। এবার এই দুইটার পার্থক্যটা আরেকটু দেখে নেই, তাহলে তোমাদের জন্য আরও বেশি সহজ হবে, যেহেতু এই দুইটা থেকে অনেকগুলো প্রশ্ন করে আসে, এবং প্রশ্ন 100% আসবেই। তো সেই ক্ষেত্রে যদি পার্থক্যটা আরেকটু ভালো করে বুঝে নেই, আমাদের জন্য আরেকটু সুবিধা হয়। স্যাটেলাইট, এটা পৃথিবীতে অনেক উপরে থাকে, তাই সিগন্যাল পাঠাতে বড় অ্যান্টেনা দরকার হয়। কারণ হচ্ছে যেহেতু আমরা তার দিয়ে কোনো কাজ করতে পারছি না, বা কোনোভাবে এটাকে কানেক্ট করতে পারছি না, তো আমরা এটা কী করে, এটা আর পৃথিবী থেকে যেহেতু 34,000 কিলোমিটার দূরে, সহজ বিষয় 34,000 কিলোমিটার কি মানে এখান থেকে বাসা থেকে বারণ স্কুল মনে হয় না, অনেক দূর কিন্তু। আচ্ছা, তারপরে এতে অপটিক্যাল ফাইবারে আবার অ্যান্টেনা প্রয়োজন নাই, কারণ হচ্ছে এটা মাটির নিচ দিয়ে, এমনকি সমুদ্রের তলদেশ দিয়ে এই কানেকশনটা দেয়া। এখানে আমাদের কোনো অ্যান্টেনার প্রয়োজন হবে না, কারণ এটা পৃথিবী থেকে দূরে না, এটা পৃথিবীর ভিতরে, হয় সমুদ্রের নিচে নয় মাটির নিচে। তারপরে পৃথিবী থেকে অনেক দূরে, তাই সিগন্যাল পাঠাতে সময় লাগে। যেটা বলেছি যে কথা বলছি, কিরে কেমন আছিস, ওখান থেকে একটু পরে বলছে হ্যাঁ ভালো আছি, অলরেডি তুমি এখানে 2-3টা কথা বলে ফেলছো, সে আবার একটু পরে শুনছে। সেম এই বিষয়টা এখানে ঘটে। তারপরে আসে পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠতে তাড়াতাড়ি সিগন্যাল পাঠানো যায়, কারণ এটা তো পৃথিবীর ভিতরেই, এটা তো 34,000 কিলোমিটার দূরে না, আমাদের কাছাকাছি, আমরাই। তারপরে স্যাটেলাইট আলোর বেগে যেতে পারে, যার অপটিক্যালের আলোর বেগের চেয়ে বেশি। স্যাটেলাইটে আলোর বেগটা অনেকটাই বেশি, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, মনে হয় মনে আছে কি না, আবার যাওয়ার দরকার নেই, পরেরটাই যাই। অপটিক্যাল ফাইবার কাচের ভিতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোর বেগ 1/3 কম, কিন্তু যেহেতু স্যাটেলাইটে একবার আসতে হবে একবার যেতে হবে একই দূরত্বে, যার কারণে একটু সময় লাগে। বাট অপটিক্যাল ফাইবারে
একই দূরত্ব একবারই অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমাদের দুইটা পার্থক্য আর আগের বিষয়গুলো যেহেতু বললাম, অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেল। দেখো আবারও স্যাটেলাইটের ছবি দিয়েছি, যেহেতু পার্থক্য বলেছি তো তোমরা এর আগে ছবি দেখলাম, এখানে ছবি কয়ে প্রতিটা স্লাইডে একটু ছবি দেখলে ভালোই লাগে, যেহেতু অডিও ভিজুয়াল বসে কথাই বলছে, তাহলে ভিজুয়ালটা কোথায় দেখাচ্ছি। আলো, আচ্ছা এবার আজকের ক্লাসটাই আসলে এই মানে অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট, দূরত্ব এগুলো নিয়ে। তো এখন আমরা চলে আসি সাবমেরিন কেবল কি। আচ্ছা, যোগাযোগের জন্য অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নেয়ার সময় সেটিকে সমুদ্রের তলদেশে, সমুদ্র দেখেছি আমরা, মনে দেখেছি, সেই সমুদ্রের তলদেশ দিয়ে সেটাকে নেওয়া হয়, তখন এই ধরনের ফাইবারকে বলা হচ্ছে সাবমেরিন কেবল। আচ্ছা, আমরা আসবো, একটু ছবি দেখব, আরও ভালো হবে। তারপরে স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবী ঘিরে ঘুরতে থাকে। একবার বলেছি একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। একে যদি 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা হয়, তাহলে পৃথিবী থেকে মনে হবে যে ওটা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে ব্যবস্থাটা, এটাকে বলা হয় জিও স্টেশনারি। মনে আছে? এটা 1964 সালে প্রথম এই স্যাটেলাইট স্থাপন করা হয়। আচ্ছা, এটা পৃথিবী থেকে 34,000 কিলোমিটার উপরে নির্দিষ্ট গতিতে চালু রাখা হয়। এটি পৃথিবীর ঘূর্ণন গতিতে থাকে, মানে পৃথিবী যেই গতিতে ঘুরবে স্যাটেলাইটটাও একই গতিতে ঘুরবে, এই জন্য বলা হচ্ছে ঘূর্ণন গতিতে থাকে। আচ্ছা, পৃথিবী থেকে স্থির মনে হবে, এটা আমি একটু আগে বলেছি। তারপর 1964 সালে প্রথম এই জিও স্টেশনারি স্যাটেলাইটটি স্থাপন করা হয়। আচ্ছা, যেহেতু এটি একটু হুইল আকারে ঘুরেছে, কারণ হচ্ছে এখন আমরা এটার সাথে একটা ছবি দেখব। এই হচ্ছে আমাদের সাবমেরিন কেবল। পুরো সমুদ্রটা দেখাই নাই, শুধু সমুদ্রের নিচেটাই দেখাচ্ছি, চলবে তো? আচ্ছা, তাহলে সমুদ্রের নিচে দেখো কী ধরনের পরিবেশ থাকে। আমরা বেবি সরাসরি তো দেখি নাই, টিভিতে বা যেভাবে দেখেছি তো সেইভাবেই দেখানোর চেষ্টা করছি। এইভাবে কেবলগুলো সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়, আর এই যে নেয়ার যে ইয়াটা, এটাকে বলা হচ্ছে সাবমেরিন কেবল। আর এই হচ্ছে আমাদের স্যাটেলাইট বা জিও স্টেশনারি। বাড়ির কাজে মনে হয় একটু ভয় ভয় লাগে, লাগে 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 আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে, আমরা এতক্ষণ অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আমি তোমাদের আসলে নেটওয়ার্কের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবস্থাপনা, সেক্ষেত্রে সেখান থেকে একটা নেটওয়ার্কের সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযোগের পদ্ধতিগুলো, সেগুলো কিভাবে সংযোগ করলে কোনটা ভালো হবে এবং সবচেয়ে বেশি উপযোগী কোনটা সেটা, এরপরে অপটিক্যাল ফাইবার, তারপরে স্যাটেলাইট, এবং কোনটি বেশি কার্যকরী, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, এরপর সাবমেরিন কেবল, এবং অনেক ছবি দেখেছি, যেটা ছবি দেখার সাথে পড়তে একটু বেশিই ভালো লাগে। আচ্ছা, তারপরে আমরা সবার শেষে কি পড়েছি? সাবমেরিন কেবলের ছবি দেখেছি, সমুদ্রের ছবি দেখলাম, সমুদ্রের নিচে দিয়ে কিভাবে গিয়েছে সেটা দেখলাম, জিও স্টেশনারি দেখলাম, এবং সেটা কত সালে স্থাপিত হয়েছে সেটাও শিখলাম। তাহলে অবশেষে আমাদের তো এবার বাড়ি যাবার পালা, বাড়ির কাজ তো দিতেই হবে। তাহলে চলো দেখি আমাদের বাড়ির কাজটা কি। আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি, ড্রপবক্স কেন ব্যবহার করা হয়। অলরেডি এই প্রশ্নটা মনে পড়িয়েছি, একটু চেনা চেনা লাগে। তারপরে আছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠাতে হলে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার সবচেয়ে কার্যকরী। একটু ব্যাখ্যা করতে হবে, সেটা তোমার নিজের ভাষায় বা বইয়ের ভাষায় যেভাবে হোক। এটাই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। নেটওয়ার্কের যন্ত্রগুলোর নাম লিখো ব্যাখ্যা সহ। নেটওয়ার্কিংয়ে যে যন্ত্রগুলো আছে সেগুলোর নাম লিখবে
অবশ্যই এটার ব্যাখ্যা সহ। ব্যাখ্যা মানে কি, যন্ত্রটা কি আসলে দেখতে কেমন সেটা না, ওটার কাজগুলো সেগুলো হচ্ছে ব্যাখ্যা। তাহলে আজকের যে ক্লাসটা হোপফুলি তোমাদের সবার ভালো লেগেছে এবং কতটুকু বোঝাতে পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের খুব ভালো করে বোঝানোর জন্য। আর হচ্ছে পরবর্তী ক্লাসগুলোর জন্য আমি আশা করি তোমরা সবাই ভালো করে পড়াশোনা করছো বাসায়, না করলেও আজকে থেকে শুরু করে দাও। আর সবাই ভালো থাকবে, প্রতিদিন ভালো কাজ করবে, ভালো কথা বলবে, আর কি বলবো। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।